সেদিনটা অন্য দিনের মতো ছিল না। তারানাথের কাছে তার জীবনের এমন একটা অভিজ্ঞতার কথা শুনেছিলাম, এর আগে কোনো ঘটনার মতো যেটা নয়। এতে তন্ত্রের ব্যবহার তেমন না থাকলেও এই কাহিনীর ভয়াবহতার পরিমাণ অন্য সব গল্পের থেকে বেশি। ভাবিনি মানুষটার জীবনে এমন কোনো অভিজ্ঞতাও আছে। আমি একটা নতুন চাকরির ইন্টারভিউ দিয়ে দুপুরবেলা বাড়িতে এসে বসেছিলাম। মনে একটা খটকা কোনো মতেই কাটছে না যে আমি সব ঠিকঠাক বললাম তো, কিছু বাদ দিলাম না তো। হঠাৎ মাথায় এলো এই ব্যাপারে তারানাথের কাছেই তো শোনা যেতে পারে। দেখি মানুষটা বলে দিতে পারে কিনা যে আমার চাকরিটা হবে কি হবে না। মাথায় কথাটাকে বেশিক্ষণ ঘুরপাক না খাইয়ে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। ভেবেছিলাম কথাটা জিজ্ঞেস করেই ফিরে আসব, তাই কিশোরীকে ডেকে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বলা যায় সৌজন্যতার খাতিরেই গাটের কড়ি দিয়ে এক প্যাকেট পাসিং শো কিনে নিলাম। দরজা খোলা দেখে সোজা বৈঠকখানায় ঢুকে এলাম। তারানাথ দেখি হুঁকো খাওয়ার বন্দোবস্ত করছে। আমায় দেখে হেসে বলল, এই তো, কি ব্যাপার, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, কোথাও গেছিলে বুঝি? ওর এই গলার স্বরেই একটা বিশ্বাসের মোড়ক লাগানো থাকে। হাসি মুখে বললাম, না না, বাড়িতেই ছিলাম। আসলে ঠাকুরমশাই। আর বলতে হবে না, সদ্য বিয়ে করেছ, চাকরির বাজার মন্দা, তাই একটু চিন্তায় আছো। সে তোমার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই একটা সুসংবাদ পাবে। কই দেখি, তোমার হাতটা এদিকে দাও দেখি। বলে হুঁকোর ঠিকরেটা পাশে নামিয়ে রেখে পরনের ফতুয়ায় হাতের তালুটা মুছে নিয়ে আমার ডান হাতটি তুলে নিল চোখের সামনে। হাতের তালুর দিকে 1 মিনিট, তারপর হাতটা উপুর করে 1 মিনিট দেখে মাথা নাড়িয়ে বলল, দেখেছ, যা ভেবেছি ঠিক তাই। কপালে অর্থযোগ আছে, কিন্তু কোনো এক সময়ে বিপুল সংখ্যক টাকা একবারে খরচ হয়ে যাবে। তবে তাতে বিপদের কিছু নেই। কথাটা শুনে আমি অনেকটাই আশ্বস্ত হলাম। প্রণামী বাবদ পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে ওর হাতে দিয়ে বললাম, ঠাকুরমশাই, অনেকটা আশ্বস্ত হলাম। কি বলবো, মানে এই নিয়ে চিন্তায় প্রায় খাওয়া ঘুম সব বন্ধ হওয়ার জোগাড়। তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলল, এই চিন্তা থাকাটাই খুব স্বাভাবিক। বরং গৃহের সচ্ছলতার প্রতি চিন্তা না থাকলে সংসারের অমঙ্গল হয়। এই চিন্তা যে আমারও জীবনে আসেনি তা বললে ভুল বলা হবে। তবে সেই সময়টাকে মনে করতে চাই না আমি। কেন? সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। তবে অতীতের দুঃখের সময়গুলো মনে এলে ক্ষতি কিসের? তারানাথ বলল, দেখো, দুঃখের স্মৃতি হলে বরং ভালো হতো। এই স্মৃতি ভয়ের, আর সে ভয় শুধু চাক্ষুষ কোনো অভিজ্ঞতা নয়। সে ভয় শুধু ঘটনার শেষে কাহিনীর বর্ণনা শোনায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি ভয় পেয়েছেন, তাও আবার কাহিনী শুনে? তারানাথ বলল, ভয় পেয়েছি শুধু এটুকু বললে ভুল হয়। তারপর থেকে গল্পের সারমর্ম বর্ণিত কাজটি আজীবন এড়িয়ে চলেছি। এই কথাটা শুনে আমারও একটু গা কেঁপে উঠল। উৎসাহিত হয়ে বললাম, কি কাজ এমন, জানা যায় কি? তারানাথ শেষ হয়ে যাওয়া সিগারেটের অবশিষ্টাংশ নারকেলের মালা দিয়ে বানানো ছাইদানিতে গুঁজে দিয়ে একটু গুছিয়ে বসল। তারপর বলল, জানতে চেয়েছো যখন বলতে তো আমায় হবেই। তবে বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে, কারণ এ ঘটনার কিছু অংশ আমি কেবল কানে শুনেছি। যাই হোক, পুরোটা তোমায় আমার দর্শনের ভিত্তিতেই সাজিয়ে বলি, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। বরাকর নদীর তীরে নাকি একটা পাগল রোজ সন্ধ্যা হলে গিয়ে বসে থাকে। এই খবর চলে গেল আমার গ্রামে। দিন কয়েক পরে আমার বাড়ির থেকে লোকজন নিয়ে এসে আমায় তুলে নিয়ে গেল বাড়ি। 1-1.5 বছর কেটে গেল, কোনো সাধন কর্ম নেই, কোনো ভবঘুরেমি নেই।
বাড়ির থেকে বেরোলেই পেছন পেছন একজন আমায় অনুসরণ করে। কাজেই সারাদিন বলরাম ঘোষালের বাড়ির পেছনের পুকুরে মাছ ধরি, আর বিকেলবেলা হলে স্কুলের মাঠে গিয়ে ছেলেপুলের খেলাধুলো দেখি। এমন একটা বাধা ধরা জীবনে প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। হঠাৎ একদিন গ্রামের হরিপদ মাস্টার এসে বাবাকে বললেন, শোনো আদিনাথ, ছেলে এখন বড় হয়েছে, ওকে কোনো একটা কাজে কর্মে লাগিয়ে দাও না কেন? কদিন পরে সংসার ধর্ম করবে, তা এখন থেকে কিছুতে একটা না ঢুকলে হয়? বাবা বললেন, আমিও যে একথা ভাবছিলাম না তা নয়, কিন্তু কার সাথে আলোচনা করব এই বিষয় নিয়ে? যেমন তোমাদের আগেই বলেছিলাম, আমরা রামজয়পুরের সব থেকে ধনী ভূস্বামী না হলেও সব দিক মিলিয়ে আমাদের একেবারে কম নামডাক ছিল না। ছোট থেকেই দেখে এসেছি, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রামের সকল দিগ্গজ লোকরা আমার ঠাকুর দাদার কাছেই আসত। কাজেই বুঝতে পারছ, আমার অনিশ্চিত জীবনের জীবিকা নির্ধারণের ব্যাপারে কথা বলতে বাবার একটু সংকোচ বোধ হওয়াটাই স্বাভাবিক। হরিপদ মাস্টার দাওয়ায় বসে বললেন, দেখো আদিনাথ, তোমায় খোলাখুলি বলি, আমার মেসোমশাই রঞ্জিত রায় বল্লভের বাড়ি পলাশী, বকুলতলা গ্রামে। তোমায় তো আগেই বলেছি, ওনাকে একজন জমিদার বললে কম বলা হয়। তো ওনার শখ হয়েছে মাছের ব্যবসা করবে বড় করে, কিন্তু যে বেটাকে তদারকি করতে রেখেছিল সে নিজেই চুরি ছ্যাচরামি করে মস্ত লোকসান করে দিয়ে চলে গেছে। এখন ওনার একটা পড়াশোনা জানা ছেলে চাই। গ্রামের লোকের ওপর তার আর বিশ্বাস নেই, বুঝলে কিনা? তা আমি বলতে চাইছি, তারানাথকে একবার বলেই দেখো, খামোখা বসে থেকেই বা কি করবে? বাবা বললেন, বলছো যখন, ওকে আজ বলবো খন। বাবা কথাটি পারলেন দুপুরে খেতে বসে। আগের দিনের রীতি তো জানো, বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসার মতো একটা সুন্দর প্রথা সে সময় চালু ছিল। সোজাসুজি না বলে ঠাকুরদার কাছে একটু ঘুরিয়ে প্রস্তাব রাখা হলো। বলছি বাবা, তার আর তো বয়স হলো, এই সময় বসে বসে থাকলে ওর নিজেরই মন মানসিকতা আবার বিকৃত হয়ে যাবে। এর থেকে হরিপদ বলছিল, ওর মেসমশায়ের মাছের আড়তে একটা কাজের ছেলের দরকার, ওকে সেখানে ঢুকিয়ে দেবো কি? ঠাকুরদা বাটা মাছের মুড়ো চিবোতে চিবোতে বললেন, ও ছেলে মানুষ হয়েছে, যেটা ভালো বোঝো সেটা করো। একদিন না একদিন কাজ তো করে খেতেই হবে, সেটা আজ হয় বা কাল। যাই হোক, যদিও রাজি হয় তবে যাওয়ার আগে একবার আমার কাছে পাঠিও। আমার কাছে শোনাটা বা আমার ইচ্ছে আছে কি না সে কেবল উপলক্ষ। বাবা একবার শুনলই না যে আমার এতে কি মত। দিন দুয়েকের মধ্যে আমার পলাশী যাওয়ার সমস্ত বন্দোবস্ত হয়ে গেল। মন খারাপ যে লাগছিল তাও নয়, এদিকে বিন্দুমাত্র উৎসাহও নেই। বেরিয়ে পড়ার আগে কথা মতো একবার ঠাকুরদার ঘরে গিয়ে বসলাম। দাদু আমায় ডেকে পাঠিয়েছিলে? ঠাকুরদা আমার হাত ধরে বললেন, শোন দাদু, কাজে যাচ্ছিস, মন দিয়ে কাজবাজ করিস, কোনো রকম আর অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করিস না। তোর জন্মের দিন যে আশ্চর্য ঘটনা ঘটেছিল তার প্রভাবেই তোর জীবন এত বৈচিত্র্যময়। মনে রাখিস, উচ্চ স্তরের সাধনা করতে গেলে যে প্রকার মানসিক প্রস্তুতির দরকার তা তুই হারিয়ে ফেলেছিস। তাই মিছে ওসব নিয়ে আর ভাবিস না। ঠাকুরদা যা বললেন তা সম্পূর্ণ বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারলাম, এই সতর্কতার পেছনে আমার বরাকর নদীর তীরের প্রণয়িনীর কোনো সংযোগ আছে। কারণ ওই ছিল তখনকার মতো আপাতকালীন ভবঘুরে জীবনের সমাপ্তি। পলাশীর বকুলতলা গ্রামে পৌঁছালাম তখন বিকেল 5টা। হরিপদ তার মেসমশাইকে ট্র্যাঙ্ক কল করে আগের থেকেই আমার আসার কথা জানিয়ে দিয়েছিল। প্রস্তুতি মতো কার্তিক জেলে নামে একজন মধ্যবয়স্ক লোক আমায় নিতে এলো বকুলতলা রিক্সা স্ট্যান্ডে। তোমাদের তো আগেই বলেছি, মানুষের মুখ দেখে তার জীবিকা বা ভাগ্যের গণনা করার
সামান্য বিদ্যে আমার জানাই ছিল, তাই আমায় খুঁজে বের করার আগে আমি তাকে আবিষ্কার করলাম। লোকটার খালি গা, কোমরে একটা বাদামি রঙের গামছা, মাথায় কাঁচা পাকা কান ছাটা চুল। তার কাছে গিয়ে বললাম, আপনার নাম কি কার্তিক? লোকটার সন্ধানী চোখে একটা অস্বাভাবিক চমকে ওঠার অভিব্যক্তি লক্ষ্য করলাম। লোকটি নিঃশব্দে মাথা নেড়ে আমার বাক্সটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলো। ভেবেছিলাম হয়তো ধার কাছেই কোথাও যাব, তাই হয়তো আর রিক্সা নিল না, কিন্তু সে ধারণা সম্পূর্ণ মিথ্যে। আন্দাজ 5 মাইল হাঁটার পর ও মনে হলো না আমার যাত্রা শেষ হতে চলেছে। এদিকে দিগন্ত ধীরে ধীরে কালো হচ্ছে। মাথার উপর থেকে একটা মস্ত পাখির ঝাঁক সশব্দে বোধহয় ঘরের উদ্দেশ্যেই ফিরল। গ্রামের ছেলে হওয়ায় চারপাশের পরিবেশটা এতক্ষণ পর্যন্ত স্বাভাবিকই লাগছিল, তবে এবার যেন হঠাৎ করে বৈষম্যতার আঁচ পেলাম। নির্জন অপরিচিত জায়গায় চোখ কান স্বভাবতই সজাগ থাকে। সেই সতর্কতা থেকেই প্রথম শুনতে পেলাম বাতাসে একটা রিনরিনে শব্দ মিশে আছে। না, এটা কোনো অপ্রাকৃতিক শব্দ নয়, এটা একটা মেয়েলি কণ্ঠের অতি গোপনীয়তা বজায় রেখে বলা কথা। কর্তাবাবু জানতে পারলে আমায় মেরে ফেলবে সুকুমার। তুমি তো জানো আমি। বাতাসের সাথেই কথাগুলো ঘুরপাক খেতে খেতে দূরে মিলিয়ে গেল। এই সময় লক্ষ্য করলাম আমার পথ প্রদর্শক অর্থাৎ কার্তিক জেলে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। আমার থেকে বেশ খানিকটা এগিয়ে গেছে সে। কৌতূহল মনে জাগলো ঠিকই, তবুও কার্তিককে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ সবেমাত্র একটা নতুন জায়গায় এসেছি। এখনই যদি এই সমস্ত প্রাথমিক অনুমান কেন্দ্রিক কথা বলি তবে হয়তো আমায় পাগল ভাববে। যাই হোক, আমিও একটু হাঁটার গতি বাড়ালাম। অবশেষে আরো মাইল 2 হাঁটার পর পৌঁছালাম 3 পাশে জলাশয় ঘেরা একটা জঙ্গলাকীর্ণ জায়গায়। কার্তিক বলল, চক্রবর্তীবাবু, এই ঘরটাই আপনার অফিস। একটু বাক্সটা ধরুন, আমি দেশলাইটা জ্বালাই। আমি অবাক হলাম। যেখানে আমার কাছে সামনে সভ্যতার সম্পূর্ণ রংটাই একটা মিশমিশে কালো দেওয়ালের মতো, সেখানে ও অফিস ঘর দেখলো কোথায়? বিস্ময়তা কাটলো দেশলাই কাঠি ঠোকার শব্দে। মিথ্যে নয়, কয়েক মুহূর্তের জন্য সামনে একটা ছোট পাকা ঘর চোখে পড়ল। আমি বললাম, আমার বাক্সে টর্চ আছে, দাঁড়ান বের করি। কার্তিক জেলে উৎসাহিত হয়ে বলল, আছে, টর্চ আছে, বের করুন, তাড়াতাড়ি বের করুন। শেষ হয়ে আসা জ্বলন্ত কাঠিটি ফেলে দিয়ে কার্তিক আবার একটি কাঠি জ্বালল। আমি বাক্স থেকে টর্চটা বের করে জ্বাললাম। আমার কাজের দায়িত্ব অনুযায়ী এই টর্চের একটা বড় ভূমিকা আছে, এটা হরিপদ মাস্টার আগেই বলে দিয়েছিলেন। এই টর্চের আলোয় সামনের ধ্বংসাবশেষটি ভালো করে দেখলাম। ধ্বংসাবশেষ বললাম কারণ সেটি কোনো আধুনিক অফিস ঘর বা কর্মশালা নয়। রঞ্জিত রায় বল্লভ মশাইয়ের পূর্বসূরিদের বাড়ি ছিল এটা। সে ভগ্ন স্তূপের ওপরে অতি দুর্বল অবস্থায় টিকে থাকা 2টি ঘরকে পরিষ্কার করে বানানো হয়েছে অফিস ঘরটি। যাকে এই প্রসঙ্গে পরে আসছি। কার্তিকের সাথে ওই 2টি ঘরের একটিতে এসে ঢুকলাম। কার্তিক বলল, চক্রবর্তীবাবু, আপনার জন্যই খাবার বানিয়ে ওই টেবিলের নিচে ঢেকে রেখেছি। এই ঘরেই আপনি থাকবেন, আর পাশের ঘরটা অফিস, ওটা তালা মারা, চাবি আছে কর্তামশাইয়ের কাছে। কাল আপনাকে ওনার কাছে নিয়ে যাব, কিছু কাজ বাজ বুঝিয়ে দিয়ে উনি আপনাকে চাবি দিয়ে দেবে। আমি এখন আসি, কেমন? আপনি কোথায় যাবেন? গে চক্রবর্তীবাবু, আমার বাড়ি যেতে হবে তো। ওদিকে আমার মেয়েটার খুব জ্বর। ওর মেয়ের অসুস্থতার কথা শুনে আমি আর ওকে আটকালাম না। কার্তিক ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। লতা ও শুকনো পাতা বিস্তৃত প্রাঙ্গণে তার দ্রুত পায়ে প্রস্থানের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল।
আমি এবার আমার পুটলিটা কাঁধের থেকে নামিয়ে ঘরের চারিদিকে দৃষ্টি ফেললাম। আসবাব বলতে একটা একজন শোয়ার মতো চৌকি, একটি মাটির কুঁজো আর একটা কাঠের টেবিল, যার নিচে দুটো গামলার ওপরে থালা উপুর করে খাবার রেখে গেছে কার্তিক। এটা তুমিও বোধহয় অনুভব করছো। বাড়ির থেকে কোনো কাজের জায়গায় যাওয়ার আগে মনে একটা সেই গন্তব্যের ব্যাপারে কাল্পনিক চিত্র ভেসে ওঠে, কিন্তু সেই স্থানে পৌঁছলে দেখা যায় সেই পটভূমির সাথে এই চাক্ষুষ পরিবেশের কোনো মিল নেই। আমার ক্ষেত্রেও হলো তাই। বাড়ির থেকে যা ভেবে কাজে এসেছিলাম সে ভাবনার আলো যেন এক অদৃশ্য প্রাণীর হতাশার নিঃশ্বাসে নিভে গেল। আমি কুঁজোর থেকে জল নিয়ে চোখ মুখ ধুয়ে খেতে বসলাম। কটা বাজে তখন জানি না, তবে অনুমানে মনে হলো রাত 9টা কি 10টা। এখানে একটা কথা না বললেই নয়, সেদিন আমার জন্যে কার্তিক রেঁধে রেখে গিয়েছিল বড় বড় কটা মাছের ডিমের বড়া আর একটা বিগত খানিক লম্বা তেলাপিয়া মাছ। শুকনো শুকনো 2-3 গাল ভাত খেয়ে আর খেতে পারিনি। কেন জানি না খাবার দুটোই আমার কাছে কেমন একটা কাঁচা কাঁচা লাগলো। আমি কাপড় বদলে চৌকির উপরে বসে একটা বিড়ি ধরালাম। মনে তখন এক অস্থির অনিশ্চয়তা। এ কথা ও কথা ভাবতে ভাবতে আসার পথের ওই মেয়েলি শব্দটার কথা মাথায় এলো। মনে মনে ভাবলাম, তবে কি এখনো আমি মধুসুন্দরী দেবীর মায়াজালে আবদ্ধ? যদি তাই হয় তবে আমি ওনার কণ্ঠস্বর চিনতে পেতাম। বিড়ির শেষ অংশে বিক্ষিপ্ত কয়েকটা টান দিয়ে ওটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলতে যাব, এমন সময় টেবিলের ওপরে রাখা একমাত্র আলোক উৎসটি নিভে গেল। আকাশ কখন এত ভারী হয়ে এসেছে বুঝিনি। একটা চাপা গুড়গুড় শব্দে তুমুল প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেল সেই মুহূর্তে। ঘরের মধ্যে কুলকুল করে জোলো হাওয়া আসছে। 3 দিকে জলাশয় বিস্তৃত ভগ্নপ্রায় জমিদার বাড়ির মধ্যে আমি আশ্চর্যজনকভাবে গভীর ঘুমে হারিয়ে গেলাম। পরদিন সকালে আমার ঘুম ভাঙালো কার্তিক জেলে। চক্রবর্তী বাবু উঠুন, কত বেলা হলো, এতক্ষণ ঘুমলে কাজ করবেন কি করে? এই রাতে ঘুম হয়নি নাকি? কথাগুলি ভাষা ভাষা কানে আসতেই ধর ভরিয়ে উঠে বসলাম। ব্যস্ত হয়ে বাক্স থেকে গামছা নিয়ে স্নান করতে যাব, এমন সময় কার্তিক বলল, কুয়োর জলে স্নান করুন চক্রবর্তী বাবু, দিঘির জলে নামার দরকার নেই। কৌতূহলবশত প্রশ্ন করলাম, কেন বলুন তো? না মানে ওই সোর স্যাচরের উপদ্রবের জন্য পার বরাবর সব কাটা গাছ ফেলে রেখেছি। সবে তো এলেন, 2 দিন যাক ঠিক বুঝতে পারবেন। শেষ কথাটা বলার সময় ওর চোখে মুখে কেমন একটা সতর্কতার ভাব লক্ষ্য করলাম। তারপর কথা না বাড়িয়ে বাইরে চলে এলাম স্নান করার উদ্দেশ্যে। দিনের আলোয় আশেপাশের পরিবেশটা দেখে মন ভরে গেল। আমার ঘর সংলগ্ন মস্ত 2টি কৃষ্ণচূড়া গাছ কাল রাতে ক্ষণিকের আলোর ব্যাপ্তিতে 2টি মস্ত কালো দৈত্যের মতো লেগেছিল। অসংরক্ষিত প্রাঙ্গণে তার ফুল ঝরে একটা লালচে চাদরের সৃষ্টি করেছে। ডান দিকের গাছটির তলায় চোখে পড়ল কুয়োটি, এবং শুধু তাই নয়, কুয়োর জল পানযোগ্য করে রাখার জন্য 2টি বাঁশের খুঁটি করে একটি চটও টানানো আছে। ফেলে আসা স্থান ভিত্তিক অবসাদটা নিমেষেই মিলিয়ে গেল সুদূর অতীতের স্মৃতিগুলোর সাথে। আমি স্নান সেরে কার্তিকের সাথে বেরিয়ে গেলাম জমিদার রঞ্জিত রায় বল্লভের বাসগৃহের উদ্দেশ্যে। জমিদারই বটে, আমার কর্মস্থল থেকে এই প্রাসাদের মধ্যেকার রাস্তাটুকুর মধ্যে এমন বাড়িঘর আমার চোখে পড়েনি। বলা ভালো বেশিরভাগই মাটির দোচালা বাড়ি, কিন্তু জমিদার বাড়ি 4 মহলা। মাঝখান থেকে একটা মস্ত সিঁড়ি উঠে গেছে ছাদ পর্যন্ত। সত্যি বলছি, আমার ফেলে আসা জীবনে আমি অমন বাড়ি কখনো দেখিনি। কার্তিক সোজা আমায় নিয়ে বসলো এক চোখ ধাঁধানো রাজকীয় বৈঠক ঘরে। 4টি দেওয়ালের প্রত্যেকটায় ইয়া বড় বড় বাঁধানো ছবি ঝুলছে।
কি সুন্দর সে চিত্রাঙ্কন, সে সুন্দর বর্ণনা আমার 7 দিনেই দেওয়ার। আর যে সুবিশাল এক পাল্লা দরজা পেরিয়ে এই ঘরে এলাম, তার ওপরে মাঝ বরাবর বিজয়ী সম্মাননা পদকের মতো লাগানো আছে একটি মস্ত বাঘের মাথা। জমিদার বাবুকে ডেকে পাঠানোর প্রায় 20 মিনিট পরে উনি এলেন। তা প্রায় 6-6.5 ফুট লম্বা তো হবেই, টুকটুকে ফর্সা গায়ের রং তার। ঠোঁটের ওপরের পাকানো গোপটা সব সময় যেন সামনের ব্যক্তিকে শাসন করে চলেছে নিঃশব্দে। আমার গলাটাও একটু কেঁপে গেল। উঠে দাঁড়িয়ে বললাম, নমস্কার জমিদার বাবু। উনি হাতের ইশারায় আমায় বসে পড়তে বললেন। তারপর আমার মুখোমুখি চেয়ারটায় বসে বললেন, তোমার নামটা যেন কি? আগে তারানাথ চক্রবর্তী। ও আচ্ছা, ব্রাহ্মণ। আগে বেশ ভালো কথা। বলে উনি পকেট থেকে একটা চুরুট বের করে ঠোঁটে ঝোলালেন। পকেটে ইতস্তত খোঁজাখুঁজির ভঙ্গিতে হাত বোলাতেই পাশে দাঁড়িয়ে থাকা কার্তিক জেলে এসে তার চুরুটটি জেলে দিল। উনি বললেন, আমার 3টে দিঘিতে আমি প্রচুর মাছ চাষ করতে চাই, আশা করি তুমি শুনেছ। সেই জন্য খোলাখুলি বলি, তোমার কাজ আপাতত হবে নৌকায় করে 3টে জল করে খাবার ছড়ানো এবং সতর্কভাবে 3টি জলাশয়কেই পাহারা দেওয়া। পরে আমদানি রপ্তানির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আগে চারাগুলো একটু বাড়ুক, কেমন? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। জমিদার উঠে দাঁড়িয়ে বললেন, বেশ, তাহলে এই কথাই রইল। কার্তিক তোমায় অফিস ঘরে চাবি দিয়ে দেবে। আর হ্যাঁ, সকালে খেয়ে এসেছ? আমি কিছু বলার আগেই উত্তরটা দিল কার্তিক। হেসে বলল, কর্তামশাই, চক্রবর্তীবাবু ঘুমোচ্ছিলেন, আমি তাকে ডেকে তুলিয়ে আনলাম। আমি লজ্জিত হয়ে জমিদার বাবুর দিকে চাইতেই উনি বললেন, ওটা কিছু না, প্রথম প্রথম তো, কাজ শুরু হলে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, দুপুরের খাবারটা খেয়ে তারপর চিও। তবে তারানাথ থামল। ওর চোখ ছোট হয়ে কোটরে ঢুকেছে দেখলাম। কপালের ভাঁজটা একবার সংকুচিত হয়ে আবার মিলিয়ে গেল। তারানাথ কপালের চামড়া 2টি আঙুল দিয়ে চেপে এক জায়গায় করে কিছুক্ষণ ধরে রইল। তারপর বলল, আমায় একটু সময় দাও, আমি একটু গুছিয়ে নিই। তোমাকে বললাম, এই ঘটনার শেষটা আমি নিজের চোখে প্রত্যক্ষ করিনি। এই ঘটনা শেষটুকু শুনেছি আমার বাবা ও জমিদার রঞ্জিত রায় বল্লভের মুখে। তাই তোমায় বোঝানোর মতো করে একটু সাজিয়ে নিই। মিনিট 5 চুপ করে রইলাম। ভাবলাম, এমন একটি অভিজ্ঞতাও তারানাথের জীবনে আছে। সেও তন্ত্রমন্ত্রর আকস্মিকতা ছেড়ে কোনো একদিন তবে চাকরির খোঁজে বেরিয়েছিল। তারানাথ প্যাকেট থেকে আর একটি সিগারেট বের করে ধরালো। তারপর তাতে একটি লম্বা টান দিয়ে আবার বলতে শুরু করল, জমিদার বাড়ির মধ্যাহ্ন ভোজ কিরূপ হয় তার বর্ণনা আর তোমার কাছে করব না। এক কথায় পেট ভরে খেয়ে আবার আমার ঘরে ফেরার উদ্দেশ্যে যখন বেরোলাম, তখন চারিদিক পশ্চিমের তামাটে রঙে লাল হয়ে এসেছে। কার্তিককে বললাম, আচ্ছা, দিঘিতে মাছ ছাড়া হয়েছে কবে? বেশি দিন না, ওই ধরুন দিন 15 আগে। আপনি কি কাজ করেন? আমি এই কর্তামশাই যা যা বলে প্রায় আমার সাধ্য মতো সবই করিয়ে দিই। তবে তবে ও না, কিছু না। এই উত্তরটায় যে একটা বিভীষিকাময় সত্য গোপন করা হয়েছিল তার আঁচ আমি তখন পাইনি। তবে কার্তিক জেলে যে কিছু একটা বলল না সেটা ভালোই বুঝতে পেরে গেছিলাম। যাই হোক, যা বলছি পরপর শোনো। একটার পর একটা সাজিয়ে বলছি, মন একদম স্থির করে শুনতে থাকো। তো সেদিন সন্ধ্যার আগেই আমার কর্মক্ষেত্রে ফিরে এলাম। কার্তিক আমায় রাস্তার মুখে ছেড়ে বাড়ি চলে গেল। আমার মনে কিন্তু তখনও কোনো রকম অপ্রাকৃতিক বা অপ্রাসঙ্গিক কিছু প্রশ্রয় পায়নি।
আলো থাকতে থাকতে সেদিন বাড়ির চারিদিকটা একটু ঘুরলাম। ভগ্ন ধ্বংসস্তূপের পেছনের দিঘিটায় দেখলাম একটা ছাউনি দিয়ে বাঁশের মাচা করা আছে, আর সেই মাচার খুঁটির সাথে বাঁধা রয়েছে একটা নৌকা। সত্যি পড়ে আসা বেলায় এই সোনালি আভা, দিঘির জলের শান্ত ঢেউ যেন স্বর্ণ তরঙ্গ বয়ে নিয়ে চলেছে। নৌকাটা আপন মনে তাদের সাথে তাল মেলাচ্ছে। এই পরিবেশের মূল্য দেওয়া তো অনেক দূরের কথা, শুধুমাত্র এক ঝলক দেখার সৌভাগ্যও তোমাদের হয়নি। এই অনুভূতি ঘটনাস্থলে একা না থাকলে অনুভব করাও শক্ত। যাক, সেসব কথা আমি পরিবেশের কাছে আত্মসমর্পণ করে মাচায় উঠে বসলাম। নতুন যেটা পেলাম এই জায়গা থেকে সেটা হলো একটা মিষ্টি গন্ধ। গন্ধটা হয়তো আতরের। দুপুরে খাওয়ার পর এমন প্রকৃতি ও গন্ধটা মিশে কেমন যেন একটা সুখের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এই সুখের তেজস্ক্রিয়তা অন্যরকম, সম্পূর্ণ মদিরার মতো। আমার ঘুম চলে এলো, আমি ঘরে চলে এলাম। ক্রমে সন্ধ্যা নামলো। ঘরে ফিরে হ্যারিকেন জ্বালতেই তন্দ্রা ভাবটা কেটে গেল তখনের মতো। টর্চ জেলে পাশের ঘরের দরজার সামনে এলাম। পকেট থেকে চাবিটা বের করে তালা খুলতে যাব, তখনই লক্ষ্য করলাম দরজায় সাধারণত যে কড়া লাগানো থাকে তার পাশের থেকে দুই ধারের নতুন করে মোটা লোহার কড়া লাগানো হয়েছে, এবং সেই দুইটিকেই দুপাশ থেকে টেনে এক জায়গায় করা হয়েছে একটা মস্ত বড় তালা দিয়ে। সহজভাবে চাবিটা ঢুকিয়ে মোচড় দিতে তালাটা খুলল না। বেশ কসরত করেই খুলতে হলো সেটি। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। টর্চের আলোয় প্রথম যেটা চোখে পড়ল তা হলো একটি ছবি। আমি এক পা দুপা করে ছবিটার কাছে এসে দাঁড়ালাম। ফ্রেমটা পুরনো কালের হলেও সদ্য এটাকে ঝেড়ে পুচে চকচকে করা হয়েছে। ছবিতে একটি মেয়ে হাতের মুঠোয় দুটি পদ্ম ফুল নিয়ে করুণ দৃষ্টিতে চেয়ে আছে সামনের পুকুরের দিকে। নিচের এক কোণে চিত্রকরের নাম সই করা ছিল, কিন্তু ওই স্থানটি খুব অযত্নে ছিঁড়ে ফেলা হয়েছে, এবং সেই অযত্নতার আঁচড় পৌঁছেছে মেয়েটির পা পর্যন্ত। নিটোল গড়নের মেয়েটি অসম্ভব সুন্দরী হলেও ডান পায়ের নিচের অংশটি চিত্রশিল্পীর নাম গোপন করার স্বার্থে একই সাথে উঠে এসেছে। স্থির হয়ে ছবিটির দিকে তাকিয়ে আছি। এমন সময় হঠাৎ মনে হলো ছবিটি খানিক বদলালো। যে ডান পায়ের দিকটা ছেঁড়া ছিল সেই পা ঈষৎ উপরে উঠেছে। গোড়ালির নিচে আর কিছু ছিল না, কিন্তু এখন নূপুর ও পায়ের বুড়ো আঙুলটি ছবির অক্ষত স্থানে। সহজাতভাবেই পা পিছিয়ে আসতে শুরু করেছে, কখন জানি না। টের পেলাম চৌকাঠে এসে পা ঠেকতে। কাঁপা কাঁপা হাতে তালা লাগিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলাম। সেদিন রাতে কোনো মতেই চোখের পাতা এক করতে পারলাম না। ভূত, পিশাচ, পেতনি, হাঁকিনি অনেক দেখেছি, এটা কিন্তু তার ভয় নয়। ভয়টা তখন আমার অন্য কিছুর। ভয়টা আমার ভবিষ্যতের। দাঁড়াও একটু বুঝিয়ে বলি। আমি এই জাতীয় অলৌকিক জগতের থেকে বেশ কিছুদিন দূরে ছিলাম, তবে জীবনে যে আবার আমায় ওই পথেই ফিরতে হবে তা আমি জানতাম। কিন্তু তবুও মধুসুন্দরী দেবী চলে যাওয়ার সময় আমায় বলেছিলেন সামনে আমার ঘোর বিপদ। তবে কি বিপদ বা আমার প্রাণ সংশয় আছে কিনা জিজ্ঞেস করায় উনি আমায় কিছু বলেননি। যেটা বলেছিলেন সেটা হলো আমি নাকি বিপদ এলে আগে থেকেই তা বুঝতে পারব। এক্ষেত্রে সেই বিপদের ঘণ্টাটাই আমার মনের মধ্যে আর্তনাদের সুর তুলতে লাগলো। হ্যারিকেনের আলো কমিয়ে দিয়ে ভোর নাগাদ একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, ঘুম এলো না আর সেই রাতে। বেলা 7টা নাগাদ কার্তিক এলো। আমি তখন ঘরের দরজার বাইরে একটা উঁচু ঢিবির উপরে বসে আছি। ওকে দেখে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে বললাম, আপনারা আসতে এত দেরি হলো যে? আমি কখন থেকে তৈরি হয়ে বসে আছি।
কার্তিক কাছে এলে বুঝলাম ওর মুখটা কালো হয়ে আছে। হঠাৎ মনে পড়ে গেল ওর মেয়ের শরীরটা ভালো ছিল না। প্রশ্ন করলাম, কি ব্যাপার? আপনার মেয়ের কিছু হয়েছে নাকি? হ্যাঁ চক্রবর্তী মশাই, ওর অবস্থাটা ভালো না। কাল সারা রাত ঘুমোতে পারিনি, এত জ্বর এসেছিল তার। চলুন আপনাকে গোটা কয়েক খোলের বস্তা বের করে দিয়ে আমি ফিরে যাব তাড়াতাড়ি। আসুন। আমি আবার পাশের ঘরটি খুলে দিলাম। ঘরটি এমনই যার দরজা খুললেই প্রথম চোখ যাবে ছবিটার দিকে। কাল রাতের মতো আজও আমার চোখ ওদিকেই গেল। তবে কার্তিক কিন্তু স্বাভাবিকভাবে ঘরটির কোণে সারি করে রাখা খোলের বস্তা পিঠে বাঁধিয়ে বাঁধিয়ে তখন বের করছে। আমি কাল রাতেই ভেবে রেখেছিলাম কি প্রশ্ন করব। গোটা 10 বস্তা বের করে দেওয়ার পর কার্তিক বলল, চক্রবর্তীবাবু বসুন, একটা দিকে ঘুরে আমি দেখিয়ে দিই। বাকি দুটো তাহলে আপনি নিজেই দিয়ে দিতে পারবেন। কি পারবেন তো? এখানে বলে রাখি, ওই কাজের বর্ণনা যেটুকু আমায় বলা হয়েছিল তার কোনোটাই যে আমার জন্য নয় বা শিখতে হবে এমন কিছু ছিল না। তোমরা তো জানোই আমার বাল্যবেলায় মাছ ধরার নজির অনেক আছে। এক সময় সরস্বী চাটুর্যের পুকুরে নিয়মিত চার ছড়িয়ে মাছ ধরার অভিজ্ঞতা আছে আমার। তবুও দু একটা কথা না শুনলেই নয়, তাই একটু অজ্ঞতা রাখাটাই প্রয়োজনীয় মনে করলাম। বললাম, হ্যাঁ, কেন পারবো না? আপনি একবার একটু দেখিয়ে দিন, আমি বাকিটা করে নিতে পারবো। আমি নৌকার দাঁড় ধরলাম আর কার্তিক জেলে আপন মনে কথা বলতে বলতে খোল ছড়াতে শুরু করলো। আমি কথাটা আনলাম একটু ঘুরিয়ে। বললাম, আমার আগে যে ছেলেটি কাজ করত তার বাড়ি কি এই গ্রামেই? ওর বাড়ি সামনের গ্রামেই ছিল। কেন বলুন তো? ছিল মানে এখন আর নেই নাকি? না মানে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পর ও নাকি আর বাড়ি যায়নি। আমি আর কোনো প্রশ্ন করলাম না। কার্তিক সম্পূর্ণ দিঘিতে খাবার ছড়িয়ে নৌকায় আরো 4টে বস্তা বোঝাই করে দিয়ে চলে গেল সেদিন। এই 3 প্রান্তের দিঘির মধ্যেই একটা সরু নালা পথ করে নৌকা সংযোগের রাস্তা করা আছে। আমি প্রথমে বাঁ দিকের জলাশয়ে নৌকা ভাসালাম। একটা ছোট বাটিতে করে খোল নিই আর চারা মাছের ঝাঁক দেখে দেখে নিক্ষেপ করি। এমন চাকরি কে পায় বলো? দিন 10 মনেই হলো না আমি কাউর মালিকানাধীন হয়ে এসব করি। 11 দিনের দিন আমার আবার ডাক পড়ল জমিদার রঞ্জিত রায় বল্লভের মহলে। পৌঁছে দেখি সে বিরাট আয়োজন। সেদিন জমিদার বাবুর একমাত্র মেয়ে ইন্দুমতির জন্মদিন। আজ একটি অন্য ঘরে গিয়ে অতিথিদের বসানো হয়েছে। এই ঘরটিও বৈঠক কক্ষের সমসাময়িক। উঁচু দেওয়ালের প্রায় সর্বত্রই পূর্বপুরুষদের বড় বড় ছবি ঝোলানো আছে। একজন বৃদ্ধ থালার উপরে কাঁচের গ্লাস সাজিয়ে নিয়ে ঘরে এলেন। গলা তুলে বললেন, উপস্থিত সকল অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের আজ আমাদের ইন্দুমতি মা নিজের হাতে শরবত পরিবেশন করবে। জমিদার বাবু এখনই আসছেন ওনার কন্যাকে নিয়ে। প্রস্তাবটি শোনা মাত্রই অতিথিদের মধ্যে একটু বাড়তি সংযত ভাব লক্ষ্য করলাম। একটু বিক্ষিপ্তভাবে বসে যে কজন মানুষ একে অপরের সাথে কথোপকথন করছিল তারা সোজা হয়ে বসল। মিনিট 2 পরে জমিদার রঞ্জিত রায় বল্লভ যাকে নিয়ে এলো তাকে দেখার পর অন্য কোনো মানুষ হলে সেখানের থেকে উন্মাদের মতো ছুটে পালিয়ে যেত। জমিদার বাবুর একমাত্র মেয়ে ইন্দুমতি, আর কেউ নয়। এই মেয়েটির ছবি তো আমি আমার অফিস ঘরে দেখেছি। এমনকি আজও কাজের ঘরে তালা দিতে গিয়ে ছবিটির দিকে আমার চোখ পড়েছিল। ভাবতে পারছো তখন আমার মনের অবস্থা। বিচার বুদ্ধি বিবেচনা সব হারিয়ে ফেলেছি, তবুও চোখে মুখে তার অভিব্যক্তি প্রকাশ করতে পারছি না। মেয়েটি হাতে হাতে সবাইকে শরবতের গ্লাস তুলে ধরছে অতিথিদের সামনে, আর তার বাবা জমিদার রঞ্জিত রায় বল্লভ প্রত্যেককে করজোড়ে মার্জনা জানাচ্ছেন। একে একে আমার সামনে যখন তারা এলো
তখনই শেষ হয়ে গেল ক্লাস। জমিদার বাবু হাতের ইশারায় আবার থালা ভরে আনতে বললেন। ঠিক তখনই ঘটল একটা গোপন নেত্র সংযোগ। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার দৃষ্টি আটকে নেই সেখানে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও বারবার ওই চোখে আটকে যাচ্ছি আমি। একবার আমি অপ্রস্তুত হয়ে ঈষৎ হাসলাম, কিন্তু না, ওই চোখে মুখে কোনো পরিবর্তন নেই। জমিদার বাবু অন্য অতিথিদের সঙ্গে কথা বলতে তখন ব্যস্ত। আমি আর বসে থাকতে পারলাম না। মনে হলো ওই চোখ দুটো আমার মনের সমস্ত অভিসন্ধিকে এলোমেলো করে দেওয়ার চেষ্টা করছে। উঠে দাঁড়াতেই জমিদার বাবু বললেন, আরে আরে তারা না, তুচ্ছ কোথায়? উফ, এই ভুজুয়াটা কোথায় যে গেল? বসো বসো মা, এটা আমার মাছের ব্যবসার নতুন ম্যানেজার, ওর নাম তারানাথ চক্রবর্তী। মেয়েটি এবার একটু হাসল। সে কি বলবো, তোমায় ত্রিভুবন জয় করে দেওয়া সে হাসি। আমি তখন যুবক, তোমাদেরই মতো, কি করে বলি এসব কথা। যাই হোক, আমি মন্ত্রমুগ্ধের মতো আবার সে স্থানেই বসে পড়লাম। সেদিন ওই একবারের জন্য ওই ঘরে মেয়েটিকে দেখলাম। তারপর সেই যে ওপরে চলে গেল, আর দেখা পাওয়া গেল না। লোকের মুখে শুনলাম বিশেষ অতিথিদের জন্য বাড়ির দোতলায় আলাদা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সেদিন আর একটি লোকের সাথে খাওয়ার প্যান্ডেলে আমার পরিচয় হলো। কথায় কথায় উনি বললেন, মশাই, 20 বছর পরে জমিদার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে। আমি বললাম, কেন, এর মাঝে কোনো অনুষ্ঠান হয়নি কেন? আরে মশাই, জমিদারের 2 মেয়ে একসাথে হয়েছিল। হ্যাঁ, একজন ইন্দুমতি আর একজন মধুমতি। কিন্তু ছোট মেয়েটা মাত্র 8 মাস বয়সে জন্ডিসে মারা যায়। তারপর থেকে তো সমস্ত অনুষ্ঠান, কুলো পুজো সব বন্ধ হয়েছিল। এই শেষে 1 বছর আবার শুরু করেছেন জমিদার মশাই। আমি আর কোনো কথা বললাম না। খাওয়া দাওয়া সেরে বিকেল 4টে নাগাদ ঘরে ফিরে এলাম। তারানাথ চুপ করল। আজ অনেকদিন পর তারানাথের গল্প এমন চরম পর্যায়ে সর্বদা উঠে আছে যে চোখের পলক ফেলতেই বোধহয় ভুলে গেছিলাম। দেখলাম গল্প শুনতে শুনতে ডান পায়ের গোড়ালির ওপরের যে স্থানটি চেপে ধরে রেখেছিলাম তার রক্ত শূন্য হয়ে সাদা হয়ে গেছে। সেদিন ফিরে ঘরে না ঢুকে সোজা গিয়ে বসলাম দিঘির পাড়ের ওই মাচায়। মন একটা ব্যাপারে নিশ্চিত বার্তা দিয়েছে তখন, যে আমার সামনে ঘোর বিপদ। খুব খারাপের থেকেও বেশি কিছু ঘটতে চলেছে আমার সাথে। গৃহী মানুষ 2 দিনের বৈরাগী হলেও তার মুখের বীজ মন্ত্রে ইষ্টকে সন্তুষ্ট করা সম্ভব নয়। 10 মিনিটের মতো চুপ করে বসে মালিক পক্ষের বাড়ির থেকে শুনে আসা কাহিনীটি নিয়ে শান্ত মনে ভাবলাম, কিন্তু চিন্তার কোনো পথেই যুক্তিযুক্ত সমাধান এলো না। আমি বেশ কয়েকটা বিড়ি পর পর শেষ করে ফিরে এলাম ঘরে। পুজোর থেকে 1 গ্লাস জল খেয়ে চৌকিতে দেহটা এলিয়ে দিয়েছি। এমন সময় সজোরে আমার বাঁ দিকের দিঘিটায় এক বিকট শব্দ হলো, ঠিক যেন মহাশূন্য থেকে কোনো উল্কাপিণ্ড এসে জলে পড়ল। আমি বাইরে এসে দেখি সবটাই স্বাভাবিক। জলোচ্ছ্বাস তো দূরের কথা, একটা পাথর পড়ার জল তরঙ্গ বলয় পর্যন্ত নেই। আমি বুঝলাম বিপদ কালো মেঘের মতো আমার পেছনে তাড়া করেছে ইতিমধ্যেই। এটা এমন একটা অন্ধকারাচ্ছন্ন ছায়া যা আমি ওই নির্দিষ্ট সাধকের পক্ষে প্রত্যক্ষ করা সম্ভব নয়। দেহ বন্ধনের বীজ মন্ত্র কয়েকবার বিড়বিড় করলাম, কিন্তু সাধক হওয়া কি অতই সহজ কার্য? নিয়মিত আমিষ ব্যঞ্জন ভক্ষণ করে যদি বীজ মন্ত্রের ওপর অধিকার স্থাপন করা যেত, তাহলে হয়তো ঘরে ঘরে সাধক তৈরি হয়ে যেত। আমি জানতাম কোনো কাজ এতে হবে না, কিন্তু মনে একটা বল পেয়েছিলাম, আর সেটাই ছিল মন্ত্র উচ্চারণের কারণ। শান্ত পায়ে প্রতিটা দিঘির ধার দিয়ে ঘুরে এলাম 1 পাক।
পায়ের কাদা ধোয়ার জন্য কুয়োর সামনে গিয়ে এদিক ওদিক দেখতে দেখতে বালতিটা নামিয়ে দিলাম জলে। টেনে তোলার সময় দেখি সেটা আর উঠছে না, কিছুতে একটা বেঁধে গেছে। কুয়োর দিকে উকি মেরে দেখতেই আমার মেরুদণ্ডে একটা বরফ স্রোত বয়ে গেল, যা এসে সোজা ধাক্কা দিল আমার মস্তিষ্কে। দেখলাম অফিস ঘরে টানানো ওই মেয়েটির ছবি কুয়োর কালো জলের তরঙ্গে তার অন্তর্নিহিত দেওয়ালের চারিদিকে ধাক্কা খেয়ে খেয়ে আবার কেন্দ্রবিন্দুতে ফিরে আসছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার পঞ্চেন্দ্রিয় তখন আকস্মিকতার চরম পর্যায়ে সজাগ হয়ে উঠেছে। ছুটে গিয়ে অফিস ঘরের চাবি নিয়ে ঘরের সামনে এসে দেখলাম দরজার নিচে বেশ খানিকটা জল জমে আছে। তবে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার মতো মানসিক পরিস্থিতি আমার তখন ছিল না। দ্রুত হাতে তালাটা খুলে দরজার পাল্লা দুটো সজোরে ঠেলে দিলাম ভেতরের দিকে। তারানাথের বৃদ্ধ চোয়াল দুটি কয়েকবার তীর করে কেঁপে উঠল। ছবি নয়, ছবির মানুষটি আমার সামনে আপাদমস্তক ভেজা বস্ত্রে সভয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারলাম পায়ের রক্ত চলাচল হয়তো আমার বন্ধ হয়ে গেছে, বা কোমরের নিচের অংশ আকস্মিকতার এই মুহূর্তেই পঙ্গু হয়ে গেছে হয়তো। না পারলাম এগিয়ে যেতে, না পারলাম পিছাতে। তুমি হয়তো বুঝতে পারছো তখন আমার কি অবস্থা। তবে সামনের বিভীষিকা যে আমার সাথে বাক্যালাপ করবে সেরকম আশা আমি করিনি। মেয়েটি ভীত কণ্ঠে বলল, আপনি কি আমাকে ও হরিচরণকে আলাদা করতে এসেছেন? আমার অবস্থা তখন কিংকর্তব্য বিমূঢ়। তারপর এমন একটা প্রশ্ন। বললাম, তোমার আজকে জন্মদিন, সেসব ধুয়ে তুমি এখানে চলে এসেছো কেন? এই প্রশ্নের উত্তর আর এলো না স্বাভাবিক স্বরে। কণ্ঠে মিশ্রিত হলো যন্ত্রণা ও ক্রোধ। চোখ দুটি কুঞ্চিত করে মেয়েটি বলল, তুমি কি হরিচরণকে নিয়ে যেতে এসেছো? আমি বললাম, আমি কাউকে নিয়ে যেতে আসিনি এখানে, এমনকি এখানকার কাউকে চিনিও না। তোমার বাবা বলল, শোনোনি আমি এসেছি কাজে। মেয়েটির মুখ আবার পরিবর্তন হলো। সেই ত্রিকাল জয়ী হাসি ফুটে উঠল তার মুখে। বলল, বাবা যাকে জানিয়েছে সেটা আমার দিদি ইন্দুমতি, তবে জন্মদিন আজ আমারও। বিদ্যুৎ গতিতে মনে পড়ে গেল জমিদার বাবুর দুটো মেয়ে হয়েছিল একসাথে একই দিনে। ইন্দুমতির আজ জন্মদিন আর মধুমতি মারা গেছে জন্মের 8 মাস পরেই। তবে কি আমি স্বপ্ন দেখছি নাকি পাগল হয়ে গেছি? মেয়েটি বলল, আমায় দেখে অবাক হচ্ছে তো? যমজ সন্তানদের মধ্যে দৈবিকভাবেই একটা আত্মার সম্পর্ক থাকে, তা নিশ্চয়ই জানো। আমি সত্যিই জানতাম না কথাটি আদৌ সত্যি কি না। তবে গ্রামের বলরাম চাটুর্যের যমজ ছেলেদের মধ্যে একজনের জ্বর এলে যে আর একজনের জ্বর আসতো, এমন প্রবাদ শুনেছিলাম। আমি তখন মাথা নাড়িয়ে সম্মতি দিলাম পরের কথাগুলি শোনার জন্য। মেয়েটি বলল, তাহলে এটা জানো না, দিদির যাকে পছন্দ হয় বোনেরও তারই প্রতি দৃষ্টি পড়ে। এবার আমি চমকে উঠলাম। জমিদার কন্যা ইন্দুমতির সাথে আমার শান্ত দৃষ্টি বিনিময় হয়েছে আজ দুপুরেই। জানি না সেই দৃষ্টিতে ভালো লাগার কোনো ব্যাপার ছিল কি না। তবে কি মধুমতি আমার কথাই বলছে? হৃৎপিণ্ড খঞ্জনের মতো চঞ্চল হয়ে উঠল। মধুমতি বলল, ভয় পেও না, তুমি না, ওর পছন্দের মানুষ হরিচরণ। সে এখন আমার সাথেই থাকে, কিন্তু তোমাকে একটা সাহায্য করতে হবে আমার। করবে কি? এবার আমি অনেকটাই স্বাভাবিক বোধ করলাম।
গুরুজির কাছে শুনেছিলাম পরপারের সমস্ত জীব যে আসরিক বা হিংস্র চিন্তাভাবনা সম্পন্ন হবে তা নয়। ঈশ্বর এবং এই জগতের জীবকুলের মধ্যে পার্থক্য খুবই সামান্য। যতই মনকে এ কথা বোঝাই, গলায় কি আর সেই দীপ্ততা আসে? কাপা গলায় বললাম, আমায় কি করতে হবে বলো? মধুমতি বলল, হরিচরণের অন্তিম ক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি, তাইও খুব কষ্ট পাচ্ছে। তুমি এই কাজ করে ওকে মুক্তি দাও, না হলে আমরা এই কুটির জগৎ ছেড়ে চলে যেতে পারছি না। কেন অন্তিম ক্রিয়া হয়নি কেন? সে অনেক কথা, তবে আজকে রাতের মধ্যে আমাদের মুক্ত করতে পারলে তোমার কাছে সত্যি কৃতজ্ঞ থাকব। আজকের দিনে সব থেকে বড় উপহার পাব। হাজার হোক, এই দিনে আমিও তো জন্মেছিলাম জমিদার ঘরে। এই কথাটি সোজা আমার মনের দুর্বল কোণে আঘাত করল। সত্যি তো, এই দিনে শুধু ইন্দুমতির নয়, মধুমতিরও জন্মদিন ছিল। যত ভূত প্রেত পিশাচের সাথে রাত কাটিয়েছি তা কিন্তু আমার ওই ভবঘুরে জীবনের প্রথম দিকেই। ভয় কি জিনিস জানতাম না তখন। আর চাইছেই বা কি সে? এটুকু করলে আমার তো কোনো ক্ষতি হবে না, বরং দুটি আত্মা এক করতে পারলে তাদের থেকে কিছুটা আশীর্বাদ প্রাপ্ত হব। এই ভেবে আর দেরি করলাম না। বললাম, আমায় কি করতে হবে বলো? মেয়েটি হাত নেড়ে আমায় ভেতরে ডাকলো। এতক্ষণ পরে আমি চৌকাঠ পেরিয়ে ভেতরে গেলাম। সন্ধ্যার কালো বিন্দু জমে জমে অমাবস্যার কৃষ্ণ রজনীতে পরিণত হচ্ছে তখন। পাহারা দেওয়া কাজ আমার, সেই কারণে টর্চটা কোমরে রাখা একটা অভ্যেসে পরিণত হয়েছিল। মেয়েটি বলল, ওটা হাতে নাও। আলো ফেলে দেখলাম সেখানে একটা মরচে পড়া কোদাল রাখা আছে। আমি সময় নষ্ট না করে সেটি হাতে নিয়ে তার দিকে ফিরতেই বিস্ময়ে আবার চমকে উঠলাম। এতক্ষণ আলো আধারিতে তার মুখটাই যা দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার টর্চের হলদে আলোয় স্পষ্ট দেখলাম মেয়েটির একটা পা। অবাক হয়ে প্রশ্ন করলাম, তোমার আর একটা পা কোথায়? মেয়েটি হেসে বলল, তুমি আমার ছবিতে দেখোনি? বললাম, কিন্তু এটা তোমার ছবি কি করে হবে? তুমি তো 8 বছর বয়সে ইহ জগৎ ত্যাগ করেছ। সারা বাড়িতে আমার ছবি না থাকলেও বাবা এখানে আমার একটি ছবি লাগিয়েছিল। তখন এই বাড়িটিতে আরো 2টি ঘর অক্ষত ছিল, কিন্তু মনের ভুলে কিনা জানি না ছবিটা ওই ঘরের থেকে খোলেনি। তাই দিদির সাথে আমিও বড় হয়েছি। আমরা যমজ বোন কিনা। ও লোকজন এড়িয়ে মাঝে মধ্যেই আমার সঙ্গে দেখা করে। ওই তো ছবিটা তুমি আসার কয়েকদিন আগেই পরিষ্কার করে গেছে। পরে আমি তোমায় সব বলবো, এখন চলো আগে। আমি মনের মধ্যে হাজার প্রশ্ন জমিয়ে নিয়ে বাইরে এলাম। মেয়েটির এক পায়ের প্রসারণ দেখলে যে কোনো স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড থেমে যাওয়ার জন্য যথেষ্ট। হাঁটুর ওপর ভর দিয়ে বুকে হেঁটে হেঁটে সে আমার পেছন পেছন এলো। ঘরের পেছনে একটি নির্দিষ্ট জায়গায় বড় বড় ঘাসের জমি দিঘির পাড় পর্যন্ত বিস্তৃত। যেটুকু জঙ্গল আছে জলাশয়ের আগে পর্যন্ত তা যথেষ্ট ঘন। মধুমতি একটা নির্দিষ্ট স্থানে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওই স্থানটিতে আমার শিশু দেহটিকে পুঁতে দেওয়া হয়েছিল। তুমি দেহটি তুলে ওটার অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করো, তা না হলে আমি হরিচরণের জগতে প্রবেশের অনুমতি পাব না। সে বিশ্বে শিশুকালে মৃত ব্যক্তির প্রবেশের অধিকার নেই। মৃত্যুর পর অগ্নিশুদ্ধ না হলে কোনো পবিত্র স্থানে বিরাজ করা যায় না। কথাটা ঠিক। আমি এক মুহূর্ত অপেক্ষা না করে শুরু করলাম খনন কার্য। আমার প্রধান সংকল্প তখন একটাই, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটির দাবি পূরণ করে আমায় তাকে তুষ্ট করতে হবে।
নইলে এই জাতীয় আত্মার পৈশাচিক উদ্বেগ যে কোন পর্যায় পর্যন্ত যেতে পারে তা আমার অভিজ্ঞতা লব্ধ। আকাশে মেঘ ঘনিয়েছে নিঃশব্দে, তাতে সাদা সুতোর মতো বিদ্যুতের ঝলকানি যেন মেঘের আড়াল থেকে আমার উপর নজর রেখে চলেছে। ফুট দুয়েক গভীরতায় যখন এলো, তখন প্রথম কোদালের সাথে কোনো একটা শক্ত বস্তুর আঘাতের শব্দ পেলাম। হাঁটুতে বসে দুহাত দিয়ে মাটি সরিয়ে সরিয়ে প্রথম যেটা উদ্ধার করলাম সেটা একটা মড়ার খুলি। তবে এই খুলি কোনো শিশুর নয়। এই পৃথিবীর সহজ স্বাভাবিকতার বাইরে কি বিচিত্র অলৌকিকতা লুকিয়ে থাকে বোঝো। মাটির নিচে বয়সের সাথে সাথে মধুমতির কঙ্কালটাও বড় হয়েছে ওর ছায়ার মতো। সেটা সম্পূর্ণ উদ্ধার করতে গিয়ে আমায় অনেকটা জায়গায় খুঁড়তে হলো। মেঘ কয়েকবার সশব্দে তাদের উপস্থিতির ইঙ্গিত করল। কঙ্কালটির সমস্ত হাড় গোড় জড়ো করে আশেপাশের শুকনো পাতা দিয়ে স্তূপের আকার করে উঠে দাঁড়ালাম। মধুমতির মুখে মুক্তির আনন্দ স্পষ্ট। সে হাসতে হাসতে আরো কিছুটা পিছিয়ে গেল, বলল, ধরি দাও, ধরি দাও, দাও 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 দাও। আমি পকেট থেকে দেশলাই বের করে লাগিয়ে দিলাম আগুন। সাথে সাথে বহু বছরের আকাঙ্ক্ষা ও দুঃখ মিশ্রিত প্রাপ্তির হাসিতে কেঁপে উঠল চারিদিকটা। বলল, তোমার মতোই একজনকে খুঁজছিলাম বহুদিন ধরে। তুমি না এলে এতদিনের স্বাদ আমার অসম্পূর্ণ রয়ে যেত পরদেশী। তুমি আজীবন সমস্ত কাজে বিজয়ী হও, এই প্রার্থনা করি। তুমি নিজেও জানো না তোমার নিজের অজান্তে তুমি আজ কি করে গেলে। কথাটি বলে আমায় আবার প্রশ্নের এক পর্বতের সামনে দাঁড় করিয়ে গেল ওই মূর্তিমান বিভীষিকা। কি বিদঘুটে সে হাসি, নিমেষেই কি কুৎসিত হয়ে গেল হৃদয় জয় করা সেই মুখ। পরিবেশে যেন তার হাসির শব্দই প্রলয় লাগলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কেন জানি না মনে হলো হয়তো জ্ঞান হারাবো, ঠিক যেমন মধুসুন্দরী দেবীর আবির্ভাবের কালে হয়েছিল। তারানাথ বেশ কিছুক্ষণ চুপ। চোখের কোলে বহুদিনের পুরনো দুঃখ এসে জমেছে বলে মনে হলো। তারপর মুখ নিচু করে যে কথা শোনালো, ভাবিনি কাহিনীর শেষেও এত বড় একটা ভয়াবহ ফলাফল জমে আছে। সে বলল, সেদিন ওখানে অজ্ঞান হয়ে যাই, কখন তা আমি জানি না। এর পরের ঘটনা সবই আমার কানে শোনা। পরদিন সকালে নাকি কার্তিক জেলে আমায় ওখান থেকে উদ্ধার করে। আমার বাড়িতে খবর দেয় টানা একদিন জ্ঞান না ফেরায়। কিন্তু আমার জ্ঞান হারানোর ঘটনার সাথে যে আরো দুটো ঘটনার প্রত্যক্ষ মিল রয়েছে তা আমি ছাড়া আর কেউ জানে না। আর আজ জানলে তুমি। বাড়ি এসে জ্ঞান ফিরতে শুনি ওই রাত্রে বকুলতলা গ্রামের আরো দুটি মানুষ মারা গেছে। প্রথম জন হলো জমিদার রঞ্জিত রায় বল্লভের বড় মেয়ে ইন্দুমতির অগ্নিদগ্ধ মৃতদেহ। ঘরের মধ্যে দরজা বন্ধ অবস্থায় বাড়ির কাজের লোক প্রথম তার দেহ আবিষ্কার করে। আর দ্বিতীয় হলো হরিচরণ সান্যাল, বকুলতলা গ্রামের একমাত্র চিকিৎসক হরিহর সান্যালের ছেলে। বাড়ির উঠোনে বিষ খেয়ে পড়েছিল। পরে জেনেছি ইন্দুমতি ও হরিচরণের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল এবং পাড়ার লোক জানল যে প্রিয় সখীর সাথে কোনো মনোমালিন্যের কারণে তারা দুজনই ওই রাতে আত্মহত্যা করে। তবে যমজ সন্তানের একজনের জ্বর এলে যেমন অন্যের জ্বর আসে, ঠিক তেমনি একজনের দেহে আগুন লাগলে ছ্যাঁকাটা যে অন্যজনের শরীরেও লাগবে তার বিন্দু মাত্র আঁচ আমি পাইনি।